এই গল্পটি কনকগিরি সাম্রাজ্যের। কনকগিরি, যার অর্থ সোনার পাহাড়। সেখানকার দেয়ালগুলোতে ইটের বদলে পাথরগুলোকে গলানো তামা দিয়ে জোড়া হয়েছিল। সেখানকার মহারাজ বজ্রসেনের বিশ্বাস ছিল যে দুনিয়ায় মাত্র দুটি সত্য আছে, এক তার তলোয়ারের ধার, আর দ্বিতীয় তার খাজানার ঝকঝকে আলো। বজ্রসেনের হৃদয়ও তার নামের মতোই কঠিন ছিল, যাতে দয়ার জন্য কোনো স্থান ছিল না। কিন্তু কাদায় তো কমল ফোটে। সেই একই মহলে বজ্রসেনের পুত্র ছিলেন রাজকুমার আর্যমন। আর্যমন একজন যোদ্ধা ছিলেন, কিন্তু তাকে তলোয়ারের চেয়ে যুক্তি বেশি প্রিয় ছিল, আর যুদ্ধের চেয়ে শান্তি। তিনি প্রায়ই রাজমহলের দমবন্ধ পরিবেশ থেকে দূরে নিজের পরিচয় লুকিয়ে রাজ্যের দূরবর্তী অঞ্চলে চলে যেতেন। কনকগিরির সীমানায় নীলবর্ণী নদী বয়ে যেত। সেই নদীর তীরে একটি ছোট বসতি ছিল, যেখানে বুনকররা কাপড় বুনতেন। সেখানেই থাকতেন কস্তুরী। কস্তুরীর নাম তার ব্যক্তিত্বের মতোই ছিল। তিনি মাটিতে থাকতেন, কিন্তু তার বুদ্ধির সুবাস মাইলের পর মাইল দূর থেকে অনুভূত হতো। তার বাবা একজন গরিব বুনকর ছিলেন, যিনি সুতো গুছিয়ে গুছিয়ে বুড়ো হয়ে গিয়েছিলেন, কিন্তু কস্তুরী সেই সুতো থেকেই জীবনের গণিত শিখেছিলেন। এক সন্ধ্যায় রাজকুমার আর্যমন সাধারণ পোশাকে নদীর তীরে তার ঘোড়াকে জল খাওয়াচ্ছিলেন। ঠিক তখনই তার চোখ পড়ল একটি পুরনো বটগাছের নিচে বসে থাকা কস্তুরীর দিকে। তিনি মাটিতে কয়লা দিয়ে কিছু রেখা আঁকছিলেন, আর তার সামনে গ্রামের কয়েকজন বুড়ো বসেছিলেন। আর্যমন কৌতূহলবশত কাছে গেলেন। দেখলেন কস্তুরী কোনো ছবি নয়, বরং বন্যা থেকে বাঁচার একটি নকশা বোঝাচ্ছিলেন। কস্তুরীর কণ্ঠে অদ্ভুত এক ঠহরাও ছিল। নদীর সঙ্গে লড়াই করার চেষ্টা করবেন না, জলের স্বভাবই বয়ে চলা। যদি আমরা আমাদের ক্ষেতের নালাগুলো এই কোণে মোড় দিই, তাহলে বন্যার জল ফসল ডুবিয়ে দেওয়ার বদলে তাকে জীবন দেবে। শক্তির উত্তর শক্তি দিয়ে নয়, দিক বদলে দেওয়া হয়। আর্যমন মন্ত্রমুগ্ধ হয়ে গেলেন। তিনি মহলে বড় বড় সেনাপতিদের নকশা বানাতে দেখেছিলেন, কিন্তু একজন সাধারণ মেয়ের কাছে এত গভীর কৌশলগত চিন্তা এ যেন অলৌকিক। সেই দিনের পর থেকে আর্যমন বারবার সেখানে যেতে লাগলেন। দুজনের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা কথা হতো। আর্যমন দেখলেন কস্তুরী শুধু বিদুষীই নন, স্বাভিমানীয়। একদিন আর্যমন বললেন, কস্তুরী, তুমি এই দারিদ্র্যে কেন পড়ছ? আমি তোমাকে নগরের সবচেয়ে বড় মহলে নিয়ে যেতে পারি। কস্তুরী চরকা কাটা থামালেন না, মাথা না তুলেই বললেন, আর্যমন, মহলের উঁচু দেয়ালগুলো আকাশকে ছোট করে দেয়। আমার দারিদ্র্য আমাকে শেখায় যে সীমিত সম্পদে কিভাবে বড় জীবন যাপন করতে হয়। যাকে তুমি পচা বলছ, সেটাই আমার তপস্যা। সোনা আগুনে তপ্ত হয়েই তো কুন্দন হয়। এই সেই মুহূর্ত ছিল যখন আর্যমন তার হৃদয় পুরোপুরি হারিয়ে ফেললেন। তিনি বুঝলেন এই মেয়েটি কনকগিরির সিংহাসনের প্রকৃত অধিকারিণী হওয়ার যোগ্য। সেই অমাবস্যার রাতে রাজকুমার আর্যমন কস্তুরীর হাত ধরে কনকগিরির বিশাল প্রধান দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলেন। মশালের আলোয় কস্তুরীর সুতির বস্ত্র আরও সাধারণ লাগছিল, কিন্তু তার মস্তক হিমালয়ের মতো উঁচু ছিল। দরবার খচখচে ভর্তি ছিল। মহারাজ বজ্রসেন তার ময়ূর সিংহাসনে বিরাজমান ছিলেন। যখন তিনি তার একমাত্র উত্তরাধিকারীকে একজন বুনকরের মেয়ের সঙ্গে দেখলেন, তার হাতে ধরা মদিরার পাত্র চাপা পড়ে গেল। আর্যমনের কারণে মহারাজের গর্জনে দরবারের ঝাড়বাতিগুলো কেঁপে উঠল। আমাদের চোখ কি ধোঁকা খাচ্ছে, নাকি তুমি আমাদের বংশের গৌরবের উপর কালি লেপন করার সিদ্ধান্ত নিয়েছ? পুরো দরবারে সন্নাটা নেমে এলো, বাতাস যেন থেমে গেল। আর্যমন এগিয়ে এলেন। পিতাজি, এই কস্তুরী। এর কাছে রাজমুদ্রা নেই, কিন্তু এর কাছে সেই দৃষ্টি আছে যা কনকগিরিকে আগামী 100 বছর নিরাপদ রাখতে পারে। আমি রূপ বা ধন দিয়ে নয়, গুণ দিয়ে বিবাহ করেছি। বজ্রসেন হাসলেন। সেই হাসি যেন কোনো অভিশাপ। গুণ? একজন বুনকরের মেয়ে আমাদের রাজকাজ শেখাবে? যে সুতো গুছায় সে রাজনীতির জট ছাড়াবে? রাজা কস্তুরীর দিকে আঙুল তুললেন। এই মেয়ে, দেখছি সেই ঝকঝকে, তোর 7 পুরুষ বিকিয়ে গেলেও এই দরবারের একটা খুঁটি কিনতে পারবে না। তোকে মনে হয়েছে রাজকুমারকে ফাঁসিয়ে তুই মহারানী হবি? কস্তুরী এক পা এগিয়ে এলেন। তার চোখে না ছিল অশ্রু, না ছিল ভয়। মহারাজ, কস্তুরীর কণ্ঠ শান্ত ছিল, কিন্তু এতটাই স্পষ্ট যে শেষ সারির সৈন্যও শুনতে পেল। মূল্য পাথরের হয়, যোগ্যতার নয়। আপনি আজ যাকে সুতো ভাবছেন, মনে রাখবেন সেই সুতোই যদি মজবুত হয়, তবে বড় বড় হাতিকে বাঁধার শিকল হতে পারে। আমার আপনার মহলের লোভ নেই। আমি গর্বিত যে আমি নিজের পরিশ্রমের রুটি খাই।
রাজার অহংকার এই অপমান সহ্য করতে পারল না। জিভ লড়াচ্ছে, রাজা চিৎকার করলেন, সৈন্যরা ধাক্কা মেরে বের করে দাও একে। ঠান্ডা। আর্যমন তার তলোয়ার বের করে রাজার পায়ের কাছে ছুঁড়ে ফেললেন। ছানাক শব্দটা গুঞ্জরিত হয়ে উঠল। যদি কস্তুরী এখানে থাকতে না পারে তবে আর্যমনও এই ছাদের নিচে শ্বাস নেবে না। আজ থেকে আমি রাজকুমার নই, শুধু এর স্বামী। বজ্রসেন তার পুত্রকে এমনভাবে দেখলেন যেন সে কোনো শত্রু। তবে যা আর্যমন, আজ থেকে কনকগিরির জন্য তুই মরে গেলি। এই রাজ্যের সীমানা থেকে বের হয়ে যা। আর মনে রাখিস, যখন ক্ষুধায় পেটের অন্ত্র সংকুচিত হবে আর এই প্রেমের নেশা উবে যাবে, তখন আমার কাছে ভিক্ষা চাইতে এসো না, কারণ তখন আমার দরজা তোদের জন্য চিরকালের জন্য বন্ধ থাকবে। দুজনে মাথা নোয়ালেন প্রণাম করে এবং পিছন না ফিরে চলে গেলেন। ভারী দরজাগুলো তাদের পিছনে বন্ধ হয়ে গেল। ধারাম শব্দটা তাদের অতীত জীবনকে চিরকালের জন্য শেষ করে দিল। বাইরে ঘোর অন্ধকার ছিল, ঠান্ডা হাওয়া বইছিল। আর্যমন কস্তুরীর দিকে তাকালেন, তার মুখে চিন্তার রেখা। কস্তুরী, আমি তোমাকে সুখের প্রতিশ্রুতি দিয়েছিলাম, কিন্তু তোমাকে কাটার উপর নিয়ে এলাম। আমার কাছে এখন একটা ফুটো কড়িও নেই। কস্তুরী আর্যমনের হাত শক্ত করে ধরলেন এবং অন্ধকারে জ্বলজ্বলে ধ্রুবতারার দিকে ইঙ্গিত করলেন। আর্যমন, রাজা আমাদের থেকে আমাদের মহল কেড়ে নিয়েছেন, আমাদের প্রতিভা নয়। দাবার ছক উল্টে গেছে। এখন আমরা নিজেদের দুনিয়া নিজেরা গড়ব, একটা এমন দুনিয়া যেখানে রাজার মুকুট সোনার নয়, সম্মানের হবে। আর তারা দুজনে রাতের অন্ধকারে এক অজানা গন্তব্যের দিকে এগিয়ে চললেন। কনকগিরি থেকে বিতাড়িত হওয়ার পর 7টা বসন্ত পার হয়ে গেছে। রাজ্যের সীমানা থেকে দূরে ঘন জঙ্গলের মাঝে একটি নতুন নগর গড়ে উঠেছে, নবলগর। এটা কোনো রাজমহল নয়, বরং পরিশ্রমী কৃষক, শিল্পী ও বনবাসীদের এক সুখী বসতি। আর এই বসতির প্রাণবায়ু ছিল কস্তুরীর বুদ্ধিমত্তা ও আর্যমনের পরিশ্রম। কস্তুরী এখন আর শুধু একজন বুনকরের মেয়ে নন, তিনি নবলগরের প্রধান। যেখানে কনকগিরিতে সিদ্ধান্ত হতো তলোয়ারের ডগায়, নবলগরে সিদ্ধান্ত হতো পঞ্চায়েতের চৌপালে। এই 7 বছরে প্রকৃতি তাদের যে সবচেয়ে অমূল্য উপহার দিয়েছে সেটা ছিল তাদের 6 বছরের পুত্র জুবান। জুবান, যার অর্থ তেজস্বী। দেখতে সে ঠিক তার বাবা আর্যমনের মতো, একই চওড়া কপাল, একই রাজকীয় গঠন। কিন্তু তার চোখের ঝিলিক ছিল তার মা কস্তুরীর। এক সকালে নবলগড়ের ছোট উঠোনে জুবান ভেজা মাটি নিয়ে খেলছিল। আর্যমন পাশে বসে তার কুড়ালের ধার শান দিচ্ছিলেন। পিতাজি, জুবান তার তোতলা কিন্তু স্পষ্ট কণ্ঠে ডাকল। বলপুত্র। আর্যমন হেসে তাকালেন। জুবান মাটির স্তূপের দিকে ইঙ্গিত করল। আমি দুর্গের দেয়াল বানিয়েছি, কিন্তু এতে দরজা রাখিনি। আর্যমন হাসলেন। আরে, তাহলে লোকে ভেতরে কিভাবে ঢুকবে? জুবান তার মায়ের মতোই রহস্যময় হাসি ছড়াল। এটাই তো কৌশল পিতাজি, এটা ভ্রমদ্বার। শত্রু ভাববে পথ বন্ধ, কিন্তু মাটির নিচে একটা সুড়ঙ্গ আছে। মা বলেন, যা দেখা যায় শত্রু সেটার উপরই আঘাত করে, যা লুকানো থাকে সেটাই জয়ী হয়। আর্যমন স্তম্ভিত হয়ে গেলেন। 6 বছর বয়সে যুদ্ধনীতির এমন বোঝা যেন রক্তই কথা বলছে। কনকগিরির রাজকীয় রক্ত ও কস্তুরীর তীক্ষ্ণ বুদ্ধির অপূর্ব সংমিশ্রণ। অন্যদিকে সোনার পাহাড় কনকগিরি এখন তার ঝকঝকে হারিয়ে ফেলেছে। মহারাজ বজ্রসেন এখন বৃদ্ধ, তার অহংকার ভাঙেনি বটে, কিন্তু কোমর নুয়ে পড়েছে। রানী, আর্যমনের মা, পুত্রবিয়োগে আগেই এই সংসার ত্যাগ করেছেন। রাজা একেবারে একা, তার সোনার মহলে বন্দী। আর ঠিক তখনই বিপদ এসে হাজির হল। প্রতিবেশী রাজ্য কালকোটের নিষ্ঠুর রাজা ভৈরব সিংহ তার বিশাল সেনা নিয়ে কনকগিরির সীমানায় এসে দাঁড়াল। ভৈরব সিংহ আক্রমণ করলেন না, তিনি একটা চাল চাললেন। কনকগিরিতে যাওয়ার একমাত্র জলের নহর ও রসদের পথ আটকে দিলেন। ভৈরব সিংহ সংবাদ পাঠালেন, বজ্রসেন, যুদ্ধ করলে রক্ত ঝরবে। আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি। আমার কাছে একটা লৌহ চক্র আছে। যদি তোমার দরবারের কোনো বিদ্বান 3 দিনের মধ্যে এটা ভেদ করতে পারে, তবে আমি আমার সেনা ফিরিয়ে নেব, আর না পারলে কনকগিরিকে হাঁটু গেড়ে বসতে হবে। কনকগিরিতে হাহাকার পড়ে গেল। খাজানায় সোনা ছিল, কিন্তু পানীয় জল কম পড়তে শুরু করল। বড় বড় মন্ত্রী, সেনাপতি ও পণ্ডিতরা সেই লৌহচক্রের নকশা দেখে হার মানলেন। সেটা এমন এক রহস্য ছিল যার কোনো সূত্রই মিলছিল না।
তৃতীয় দিন এসে গেল। রাজা বজ্রসেন সিংহাসনে বসে কাঁপছিলেন। প্রথমবার তার পুত্র আর্যমনের কথা মনে পড়ল। যদি আজ আমার ছেলে থাকত বা সেই মেয়েটা থাকত, তবে হয়তো কোনো পথ বেরোত। তিনি মনে মনে ভাবলেন, কিন্তু মুখে কিছু বললেন না। নবলগড়ে এক গুপ্তচর এসে আর্যমনকে খবর দিল, কনকগিরি সংকটে, কাল সন্ধ্যার মধ্যে যদি রহস্য না ভেদ হয়, তবে মহারাজকে আত্মসমর্পণ করতে হবে। আর্যমনের মুখ রাগে লাল হয়ে উঠল। উনি আমার বাবা, আমাকে বিতাড়িত করেছেন, কিন্তু আমি রাজ্যকে দাসত্বে যেতে দেখব না। তিনি তলোয়ার তুলতে ছুটলেন। ঠান্ডা, আর্যমন। কস্তুরীর কণ্ঠ তাকে থামিয়ে দিল। তিনি দোরগোড়ায় দাঁড়িয়েছিলেন। আবেজে ভেসে যুদ্ধ জয় হয় না। কস্তুরী শান্তভাবে বললেন, যদি তুমি তলোয়ার নিয়ে যাও, তবে রাজা তোমাকে আবার বিদ্রোহী ভাববেন। আমাদের সেখানে যেতে হবে, কিন্তু যোদ্ধা হয়ে নয়। তবে কিভাবে? আর্যমন জিজ্ঞাসা করলেন। কস্তুরী পাশে খেলতে থাকা জুবানের দিকে তাকালেন। তার চোখে একটা পরিকল্পনা ভাসল। আমরা বৈদ্য ও শিক্ষকের ছদ্মবেশে যাব, আর এই দাবার প্রথম চালটা চালবে আমাদের জুবান। আর্যমন ঘাবড়ে গেলেন। জুবান? ও তো শিশু কস্তুরী। কস্তুরী জুবানের মাথায় হাত রাখলেন। ও শিশু নয়, কনকগিরির ভবিষ্যৎ। আজ দাদাকে নাতির পরিচয় নয়, তার প্রতিভা দেখতে হবে। তুমি প্রস্তুত তো জুবান? জুবান তার ছোট বুকটা ফুলিয়ে বলল, হ্যাঁ মা, আমি সেই রাজাকে দেখাব যে মাটির ঘর সোনার মহলের চেয়ে বেশি মজবুত হয়। শেষ দিনে দুপুরে কনকগিরির দরবার শোকে ডুবেছিল। ভৈরব সিংহের দূত সময় গুনছিল। রাজা বজ্রসেন তার পাগড়ি খুলে রাখতে যাচ্ছিলেন, ঠিক তখনই দ্বারপাল খবর দিল, মহারাজ, দূরবর্তী বন থেকে এক আচার্য তার পরিবার সহ এসেছেন। তার দাবি, এই সংকটের সমাধান তার কাছে আছে। ডুবতে থাকা মানুষ খড়কুটো আঁকড়ায়। রাজা অনুমতি দিলেন। দরবারে ৩ জন প্রবেশ করলেন। আর্যমন লম্বা দাড়ি ও ভগবা বস্ত্র পরে, কস্তুরী ঘোমটা টেনে, আর মাঝে ছিল ৬ বছরের ননু জুবান। কেউ তাদের চিনতে পারল না। রাজা হতাশায় তাকালেন। একটা বাচ্চা? তোমরা আমাদের মজা কুড়াতে এসেছ? কস্তুরী ঘুমটার আড়াল থেকে বললেন, মহারাজ, দীপক ছোট হয়, কিন্তু অন্ধকার দূর করতে যথেষ্ট হয়। এই বালককে সেই লৌহচক্রের কাছে যাওয়ার অনুমতি দিন। রাজা অনিচ্ছায় ইশারা করলেন। জুবান নির্ভীকভাবে দরবারের মাঝে রাখা সেই বিশাল জটিল ধাতব যন্ত্রের কাছে গেল। ভৈরব সিংহের সৈন্যরা হাসতে লাগল। জুবান যন্ত্রটাকে চারদিক থেকে দেখল। তার মায়ের শেখানো কথা মনে পড়ল। প্রতিটি তালার চাবি তার নিজের গঠনের মধ্যেই লুকানো থাকে। জুবান যন্ত্রের একটা ছোট স্ক্রু দেখল, যেটা বাকিগুলোর থেকে আলাদা রঙের। সে তার ননন আঙ্গুল দিয়ে সেই স্ক্রুটা চাপল না, বরং উল্টো দিকে ঘোরাল। খট খট খটাক! পুরো দরবারে সন্নাটা নেমে এলো। সেই জটিল চক্র, যাকে বড় বড় বিদ্বানরাও নাড়াতে পারেননি, একটা শিশুর স্পর্শে খুলে ছড়িয়ে পড়ল। ভৈরব সিংহের দূত হতবাক হয়ে গেল। রাজা বজ্রসেন তার আসন থেকে লাফিয়ে উঠলেন। এ চমৎকার কিভাবে হলো? রাজা চিৎকার করলেন, বালক, এদিকে আয়। তুই কে? কার ছেলে তুই? জুবান ধীরে ধীরে সিঁড়ি ভেঙে রাজার কাছে গেল। সে রাজার চোখে চোখ রেখে বলল, মহারাজ, আমি তার ছেলে, যাকে আপনি কাচের টুকরো ভেবে ফেলে দিয়েছিলেন। বজ্রসেনের পায়ের তলা থেকে মাটি সরে গেল। তিনি কাঁপতে কাঁপতে আর্যমন ও কস্তুরীর দিকে ফিরলেন। আর্যমন তার নকল দাড়ি খুলে ফেললেন এবং কস্তুরী ঘোমটা তুললেন। দরবারে এমন সন্নাটা যে সূচ পড়ার শব্দও শোনা যেত। মহারাজ বজ্রসেনের চোখে অশ্রু ও লজ্জার মিশ্রণ। তার সামনে দাঁড়িয়ে সেই পুত্র, যাকে তিনি বিতাড়িত করেছিলেন, আর সেই বধূ, যাকে তিনি আবর্জনা ভেবেছিলেন। কিন্তু শত্রুর কাছে আবেগের কোনো মূল্য নেই। হঠাৎ ভৈরব সিংহের দূত এক কর্কশ হাসি ছাড়ল। প্রতারণা! এটা ছল! দূত চিৎকার করল, একটা নিষ্পাপ শিশু এই যন্ত্র খুলতে পারে না। তোমরা আমাদের সঙ্গে খেলা খেলেছ। বজ্রসেন, এখন আর কোনো সন্ধি নয়, আমাদের সেনা আক্রমণ করবে। দূত তার কোমর থেকে একটা শঙ্খ বের করে জোরে ফুঁকল। এটা ছিল আক্রমণের সংকেত। মহলের বাইরে কোলাহল শুরু হয়ে গেল। ভৈরব সিংহের লুকানো সেনা, যারা সন্ধির নাটক করছিল, হঠাৎ প্রধান দরজায় ধাওয়া করল। কনকগিরির সেনা প্রস্তুত ছিল না। সর্বনাশ! বজ্রসেন চিৎকার করলেন। তিনি তলোয়ার তুললেন, পক্ষের কারণে হাত কাঁপছিল। আমার অহংকার আজ আমার রাজ্যকে ডুবিয়ে দিল। ঠিক তখনই কস্তুরীর কণ্ঠ গুঞ্জরিত হল, স্থির কিন্তু আদেশপূর্ণ। আর্যবন, পিতাজির রক্ষা করো এবং সৈন্যদের পশ্চিম দুর্গে নিয়ে যাও। বজ্রসেন বিস্মিত হয়ে তাকালেন। বধূ, শত্রু তো প্রধান দরজায়। কস্তুরী রাজার দিকে তাকালেন, তার চোখে এক সেনাপতির ঝিলিক।
পিতাজি, আমি 7 বছর আগে বলেছিলাম শক্তির উত্তর দিক বদলে দেওয়া হয়, প্রধান দরজা ভেঙে দিন। রাজাকে কিছুই বোঝা গেল না, কিন্তু আর্যমনে স্ত্রীর ওপর ভরসা ছিল। তিনি রাজাকে টেনে নিরাপদ স্থানে নিয়ে গেলেন। শত্রুসেনা প্রধান দরজা ভেঙে মহলের নিচের অংশে ঢুকে পড়ল। তারা বিজয়ের নেশায় মত্ত। ভৈরব সিংহের সৈন্যরা লুটপাটের জন্য এগোল। তারা মহলের বিশাল প্রাঙ্গণে জমায়েত হল, যেটা চারদিক থেকে উঁচু দেয়ালে ঘেরা। কস্তুরী মহলের সবচেয়ে উঁচু ছাদে দাঁড়িয়েছিলেন, তার হাতে একটা মশাল। তিনি নিচে তাকালেন। হাজার হাজার শত্রু সৈন্য জালে আটকে গেছে। তিনি জুবানের দিকে তাকালেন। বেটা, ভয় পেও না, আজ তুমি দেখবে তোমার মা নদী থেকে কি শিখেছে। কস্তুরী মশালটা বাতাসে দোলালেন এবং জোরে চিৎকার করলেন, প্রহার। পশ্চিম দুর্গে থাকা আর্যমন সংকেত বুঝে সেখানে রাখা একটা বিশাল লিভার টানলেন। কনকগিরি মহলের নিচে একটা বিশাল ভূগর্ভস্থ জলাধার ছিল, যার নকশা শুধু প্রাচীন রাজমিস্ত্রিরা জানতেন, আর কস্তুরী সেই নকশাগুলো অধ্যয়ন করেছিলেন। লিভার টানতেই জলাধারের বাঁধ ভেঙে গেল। হাজার হাজার টন জল এক ভয়ঙ্কর গর্জন নিয়ে মহলের নিচের প্রাঙ্গণে ঢুকে পড়ল। ভৈরব সিংহের সৈন্যরা কিছু বোঝার আগেই এক কৃত্রিম কন্যা তাদের খড়কুটোর মতো ভাসিয়ে নিয়ে গেল। তলোয়ার, বর্ষা আর তাদের অহংকার সব জলে ডুবে গেল। যারা বেঁচে ছিল তাদের ওপর থেকে আর্যমনের তীরন্দাজরা গেড়ে ফেলল। একজন সৈন্য না হারিয়ে কনকগিরি যুদ্ধ জয় করল। এটা তলোয়ারের জয় নয়, এটা সেই প্রকৌশল ও কৌশলের জয় যা কস্তুরী বুনকর বসতিতে শিখেছিলেন। যুদ্ধ শেষ হল। সূর্যের প্রথম রশ্মি কনকগিরির ভেজা প্রাঙ্গণে পড়ল। মহারাজ বজ্রসেন কাদা ও জলে মাখা তার মহলের দিকে তাকিয়েছিলেন। তিনি ধীরে ধীরে এসে কস্তুরীর কাছে দাঁড়ালেন। কস্তুরী মাথা নোয়ালেন প্রণাম করে। শত্রু পরাজিত হয়েছে। মহারাজ বজ্রসেন কিছু বললেন না। তিনি তার মাথা থেকে রত্নখচিত রাজমুকুট খুললেন। তার হাত কাঁপছিল। তিনি হাঁটু গেড়ে বসলেন, এক রাজা নয়, এক অনুতপ্ত পিতার মতো। আমাকে ক্ষমা করো বেটি। রাজার গলা ধরে এলো। আমি সোনাকে পাথর আর পাথরকে হীরা ভেবেছিলাম। আজ তুমি না থাকলে এই বংশ আর এই রাজ্য দুটোই ইতিহাস হয়ে যেত। রাজা মুকুটটা কস্তুরীর পায়ের কাছে রাখলেন। এই সিংহাসন আর্যমনের, কিন্তু এই রাজ্যের রক্ষা ও বুদ্ধি তুমি। আজ থেকে কনকগিরির সিদ্ধান্ত তোমার হবে। পুরো দরবার, মন্ত্রী ও সৈন্যরা কস্তুরীর সম্মানে মাথা নোয়াল। কস্তুরী ঝুঁকে মুকুট তুললেন। তিনি নিজে পড়লেন না, আর্যমনকে পরালেন। তারপর সেই মুকুট জুবানের হাতে দিয়ে রাজার দিকে ফিরলেন। পিতাজি, কস্তুরী স্নেহে বললেন, সিংহাসনে যে বসে সে রাজা হয় না, প্রজার রক্ষা যে করে সে রাজা হয়। আপনি আমাকে ঘর থেকে বের করে দিয়েছিলেন, কিন্তু সেটাই আমাকে স্বনির্ভর করেছে। এই মুকুট আমি আপনাকে ফিরিয়ে দিচ্ছি, কিন্তু এক শর্তে। শর্ত? রাজা জিজ্ঞাসা করলেন। বলো বেটি, সব তোমার। কস্তুরী জুবানের কাঁধে হাত রেখে বললেন, আজ থেকে কনকগিরিতে রাজার নির্বাচন রক্ত দিয়ে নয়, যোগ্যতা দিয়ে হবে। আমাদের গুরুকুলের দরজা প্রতিটি জাতি, প্রতিটি শ্রেণীর জন্য খুলে দেওয়া হবে, যাতে কাল কোনো আরেক কস্তুরী তার প্রতিভার জন্য অপমানিত না হয়। বজ্রসেন হেসে কস্তুরীর মাথায় হাত রাখলেন। তথাস্তু, তাই হবে। সেই দিনের পর থেকে কনকগিরি বদলে গেল। সেখানে এখন সোনার দেয়ালের চেয়ে জ্ঞানের দেয়ালের মূল্য বেশি। আর্যমন ও কস্তুরী রাজকাজ সামলালেন, কিন্তু তারা কখনো নিজেদের শিকড় ভুললেন না।